কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। কৃষক ভাইরা, আমাদের আজকে অনুষ্ঠানের প্রতিবেদনের বিষয় হচ্ছে উপকূলীয় কৃষি। এ পর্যায়ে আমরা আজকে এসেছি খুলনার দাকুব অঞ্চলে। এই নিয়ে কাজ করছে এই অঞ্চলের সরজমিন গবেষণা বিভাগ খুলনা। সেই দর্শক এই অঞ্চলে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে দেখুন আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। পাখির চোখে দৃশ্যমান এই গ্রামটি হচ্ছে খুলনার দাকুবের পোল্ডার 31-এর পাটচালনার আনন্দনগর গ্রাম। গ্রামের এই প্রান্ত জুড়ে সূর্যমুখীর বিস্তীর্ণ মাঠ। এগুলো আমনের পর ডিপলিন প্রযুক্তিতে লাগানো সূর্যমুখী। আবাদকৃত সূর্যমুখী জাত হচ্ছে হাইসাম 33। সেই সাথে পাশের জমিতে রয়েছে বিনা চাষের রসুন। পরিপক্ক অবস্থায় রসুনের গাছগুলো শুকিয়ে মাটিতে নুয়ে পড়েছে, তুলতে হবে এখনই। সূর্যমুখীর ফুলগুলো অনেকটা পরিপক্ক হয়ে আসছে, সপ্তাহ দুয়েকের মধ্যেই কাটা শুরু হবে। মাঠে মাঠে সূর্যমুখীর এই দৃশ্য শুধুমাত্র দাকুবের এই অঞ্চলে নয়, সাম্প্রতিক বছরে খুলনার দাকুব, বটিয়াঘাটা, পাইকগাছার কয়রা অঞ্চলে ডিপলিন পদ্ধতিতে সূর্যমুখী, ভুট্টা, বিনা চাষের রসুন এবং আলু ইত্যাদি চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। গত বছর আমি যে 15 জায়গায় সূর্যমুখী চাষ করেছিলাম, ওটা আমার 6 মাসের নিজের তেল ভাঙাইছিলেন কিভাবে? ভাঙাইছেন কিভাবে? বাংলাদেশে আমাদের বটিয়াঘাটা মেশিন আছে। আচ্ছা, ও নিজের চাহিদার জন্য বীজ নিয়ে গেছেন, তেলটা নিয়ে আসছেন। তেলটা নিয়ে এসে আমি নিজের অনেক সেভ হয়েছে তো, অনেক। আর এবছর তো আমার 12 মাসে আমার কোনো তেল কেনা লাগবে না। ধানের পরে এই সূর্যমুখী, তারপরে আলু, রসুন। তার মানে 4টা ফসল করতে পার? 3টা? 4টা। আগে করতেন কয়টা? আগে একটা। তাহলে এক ফসলের জায়গায় এখন 4টা ফসল। অথচ কয়েক বছর আগেও উপকূলীয় এই জনপদে রূপামন ধান কাটার পর 30 থেকে 50% জমি থাকতো অনাবাদি। ফলে বহু বছর ধরে এই অঞ্চলে কৃষি কার্যত এক ফসলের ব্যবস্থাপনায় সীমাবদ্ধ ছিল। কিন্তু গত এক দশকে চিত্র পাল্টে গেছে অনেকখানি। সাম্প্রতিক বছরে লবণাক্ত মাটিতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে ACIR ও KGF এর অর্থায়নে সরজমিন গবেষণা বিভাগ খুলনার বাড়ি উদ্ভাবিত লবণ সহিষ্ণু জাত উপকূলীয় অঞ্চলের সম্প্রসারণে নানামুখী গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে উল্লেখযোগ্য গবেষণা কর্মসূচি হল বিনা চাষে আলু চাষ, বিনা চাষে রসুন চাষ, লবণাক্ত সহনশীল ফসল ও স্বল্পমেয়াদী জাতের ব্যবহার এবং ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষ। আপনারা যে এই অঞ্চলে নতুন প্রযুক্তি শুরু করেছেন, ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষ, ভুট্টার চাষ, ফলাফলটা কেমন? আপনাকে আসলে এক কথায় বললে যে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, গত বছর এই টাইম এই জায়গাটা কিন্তু ফেলো ছিল, পতিত ছিল। এ ফেলো থাকারও কিছু কারণ আছে, যে আমন ধান কাটার পরে এবং আমন ধানটা এই অঞ্চলে লেটে কাটে, জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলে যায়। এরপরে যদি আমরা কয়টা ফসল এই অঞ্চলে বেশিরভাগ জমিগুলো এক ফসলি জমি। আচ্ছা, এখন আমাদের আসলে ইনোভেশন বা আমাদের রিসার্চ বা আমাদের গবেষণাটা হচ্ছে আমরা কিভাবে এক ফসলি জমিকে আমরা কিভাবে দ্বিফসলি বা 3 ফসলিতে নিতে পারি। মোট কথা ক্রপিং ইন্টেন্সিটি কিভাবে বাড়ানো যায়। আমার জমির কন্ডিশন যেরকমেরই থাকুক বা কর্দমাক্ত থাকুক, আমি জো আসা পর্যন্ত দেরি না করে আমি ডিবলিং এ যাচ্ছি। তাহলে এগুলো সম্প্রসারণ প্রক্রিয়াগুলো কিভাবে সম্প্রসারণ করেন? আসলে আমরা আমাদের এই ইনোভেশন বা পতিত জমিকে কিভাবে আমরা কাল্টিভেশনের আওতায় আনতে পারি, এজন্য আমরা যেরকমের বীজ, সার বা অন্যান্য আনুষঙ্গিক যে সাপোর্ট, সেটা তো আমরা কৃষককে দেই। সাথে সাথে আমরা মাঠ দিবসের মাধ্যমে আমরা আশেপাশের আরো যারা কৃষক আছে, যাদের জমিগুলো পতিত আছে, যারা আগামীতে করবে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা মাঠ দিবস করছি। কারণ সব চমৎকার রসুন হয়েছে, বিনা চাষের রসুন বলা চলে, এবং বেশ গোটাগুটি ভালোই দেশি রসুন। বলেন তো, এই যে কৃষকরা আপনাদের ডাকে সাড়া দিয়েছে, অনেকেই বিনা চাষের রসুন করার জমি করেছেন, পদ্ধতিটা কি? কারণ তাদেরকে কি শিখিয়েছিলেন কিভাবে বিনা চাষে রসুন করতে হবে, এবং কেউ যদি আমাদের অনুষ্ঠান দেখে উপকূল অঞ্চলে মানুষ করতে চায়, তারা কিভাবে শুরু করবে কাজটা? পদ্ধতিটা খুবই সিম্পল, খুব জটিল কোনো পদ্ধতি নয়। এখানে সাধারণত একটি ধানই হয়, একটি ফসল হয় আমন ধান। পরবর্তীতে যখন পানি নেমে যাবে, অর্থাৎ জমি যখন কাদা অর্থাৎ
জমিতে পানি থাকবে না, মাটি নরম থাকবে, সে অবস্থায় রসুনের কোয়া, এটা হচ্ছে বাড়ি রসুন 1, যেটা দেশি রসুন বলা হয়, বাড়ি রসুন 1-এর কোয়া, এই কুয়াগুলো এখানে কত আছে? কোয়াগুলো ছাড়াতে হবে। আচ্ছা, কোয়া ছাড়িয়ে আপনার ডিস্টেন্স হবে, জাস্ট মাটিতে প্রেস করে সে লাগিয়ে দিবে। ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার, রো টু রো, সারি থেকে সারি দূরত্ব 15 সেন্টিমিটার, এবং একটা বীজ মাটির উপরে একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এই দূরত্বে তারা লাগানোর পরে সেটা যে কোনো কম্পোস্ট সার বা জৈব সার দিয়ে ঢেকে দিবে। তারপরে হচ্ছে এই যে জমিতে যে খড়, এই যে খড় দেখতে হচ্ছে অনেক খড়, আমন ধান কাটার পরে যে খড়টা থাকে সেই খড় দিয়ে তারা বিছিয়ে দিবে। সাধারণত 5 ইঞ্চি পুরো দিলে ভালো হয়। এটা কি ডিসেম্বরে ধান কাটার পর? এখানে ধান কাটা হয় ডিসেম্বরের মাঝামাঝি সময়, তারপরে এটা লাগানোর উপযুক্ত সময়। এবং যখন বীজটা সে বুনবে তখন তার বেজাল ডোজ হিসেবে, অর্থাৎ জমি চাষ তো আর করা হচ্ছে না, বিনা চাষে লাগাচ্ছে, সারটা দিবে, সার দিয়ে যাবে মিক্সড করে সে ছিটিয়ে দিবে। আচ্ছা, সারের ডোজটা আমি বলি, সারের ডোজ হচ্ছে শতাংশ প্রতি 800 গ্রাম ইউরিয়া, 800 গ্রাম টিএসপি এবং 1 কেজি এমওপি সার তারা জমিতে ছিটিয়ে দিবে। পাশাপাশি আরেকটু তাদের বোরন ব্যবহার করতে, 100 গ্রামের মতো শতাংশ প্রতি তারা বোরন ব্যবহার করবে, তারপর খড় দিয়ে ঢেকে দিবে। তো এটা হচ্ছে প্রক্রিয়া। আর সাধারণত এই সময় সেচের প্রয়োজন হয় না, যেহেতু এখানে এঁটেল মাটি, এখানে মাটিতে যথেষ্ট রস থাকে। আর আমি যেহেতু খড় দিয়ে ঢেকে দিচ্ছি, আর্দ্রতা থাকছে। তবে কিছু শেষের দিকে কিছু অসুবিধা হয়, যে পার্পল ব্লস্ট রোগ হয়, হতে পারে। হ্যাঁ, যদি সেই রোগ আসে তো সেক্ষেত্রে রোবরাল স্প্রে করার কথা আমরা বলি, পার লিটারে 2 গ্রাম হারে ব্যবহার করার কথা বলি। তো এভাবে আমরা বিনা চাষে রসুন আর সাধারণ যে রসুন করে উৎপাদনের তো অনেক পার্থক্য হয় না? উৎপাদনের খুব বেশি তফাৎ আমরা পাইনি। আমাদের সঠিক পদ্ধতি ব্যবহার করলে কৃষক, আমরা দেখেছি যে 1 শতাংশে আমরা বীজ সাধারণত রোপণ করে হচ্ছে 3 কেজি। 3 কেজি রোপণ করে 12 কেজি ফলন তারা সাধারণত পায়। আচ্ছা, অর্থাৎ প্রায় 3 টনের মতো ফলন তারা পাচ্ছে। আচ্ছা, চলন বিলের যে পদ্ধতিটা তারাও বিনা চাষে করে শুনে, তার পদ্ধতি একই রকম? এটা সিমিলার। এই সমস্ত প্রযুক্তি বাস্তবায়নের ফলে উপকূলীয় অঞ্চলে একদিকে যেমন কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে জমির ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে। সর্বোপরি উপকূলীয় কৃষি ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। খুলনার দাকোপে বিনা চাষে আলু, বিনা চাষে রসুন এবং ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষের এই সাফল্য তুলে ধরবার জন্য সম্প্রতি দাকোপের পাঠচালনায় আনন্দনগর গ্রামে অনুষ্ঠিত হয় মাঠ দিবস ও কৃষক সমাবেশ। সরেজমিন গবেষণা বিভাগ, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ডক্টর আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে কৃষক সভায় ছিলেন সরেজমিন গবেষণা বিভাগের সিএসও ডক্টর কাউসার উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম এবং ACAIR এর ফোকাল পয়েন্ট ডক্টর অপূর্ব কুমার চাকি। ডক্টর আতাউর রহমান, আপনি আজকে মাঠ দিবসে যোগদান করেছেন এই বটিয়াঘাটার দাকোপ অঞ্চলে। আপনার আজকে অনুভূতিটা কি? মাঠ দিকে অনুভূতি কি? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অনেকগুলো ফসল নিয়ে চাষ করে, গবেষণা করে, জাত উদ্ভাবন করে এবং প্রযুক্তি উদ্ভাবন করে। আমাদের একটা প্রযুক্তি আছে, বিনা চাষে আলু চাষ বা বিনা চাষে সূর্যমুখীর চাষ, বিনা চাষে রসুন চাষ। এই যে প্রযুক্তিগুলো এই এলাকার জন্য খুবই উপযোগী। কারণ যখন আমন ধান চাষ করে, আমন ধান যখন কর্তন করার পর জমিতে ময়েশ্চার থাকে। আজকে এই দাকুব অঞ্চলে মাঠ দিবস হচ্ছে, আর বিষয় হচ্ছে বিনা চাষে সূর্যমুখী, বিনা চাষে আলু এবং বিনা চাষে রসুন উৎপাদন নিয়ে। আপনারা কেমন দেখতে পাচ্ছেন? কৃষক কিন্তু আগ্রহটা কেমন? এখানকার ফার্মাররা একটু নিডি এবং এখানকার যে জমির লবণাক্ততা দিন দিন বাড়ছে, এটা তাদের জন্য একটা অসুবিধা। তো সেই জন্য আসলে এই এলাকায় একটু গুরুত্ব দেওয়া দরকার এবং সেই আঙ্গিকেই বাড়ি বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকার ফার্মারদেরকে সমস্যা সমাধানে আরও বেশি যত্নবান হতে চায়। উপকূলীয় অঞ্চলে যে বিনা চাষে রসুন, সূর্যমুখী এবং আলু চাষ সম্প্রসারণ করছেন, কত অ্যাচিভমেন্ট কতটুকু হলো এবং এটাকে নিয়ে আপনারা আগামীতে কি ভাবছেন? ফার্মারদের সাথে যারা আলাপ করলাম আর কি, যে তারা কিন্তু কেউই বলে নাই যে তার ক্রপটা ফেল করছে। সবাই বলছে তার ক্রপটা
আজকের যে মাঠ দিবস ছিল মূলত এইটাই, এখানের জমি যে রোপা আমন ধান চাষ করার পরে পড়ে থাকে সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। এখানে আমাদের শতাধিক কৃষক আজকের মাঠ দিবসে উপস্থিত ছিল। তারা আশা প্রকাশ করেছে যে এই প্রযুক্তিটা তাদের জন্য অত্যন্ত সুফলদায়ক। তারা ভবিষ্যতে এই প্রযুক্তিতে তাদের যে মাঠগুলো পতিত থাকে আমন ধান চাষের পরে ওই মাঠে তারা এখন এই প্রযুক্তি প্রয়োগ করবে, যেখান থেকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে। আজকে মাঠ দিবস থেকে যে কথা খুব গুরুত্ব সহকারে কিছু আপনি বলছিলেন এবং কৃষকরা কিছু অভিমত করছিল, আপনার উত্তর দিচ্ছিলেন, কোন বিষয়টি আপনাকে গুরুত্ব মনে হয়েছে আজকের মাঠ দিবস এবং কোন ফসলটি আপনি এ নিয়ে গুরুত্ব বহন করবেন? আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রতি জমিটাকে ব্যবহার করা। বিশেষ করে এই যে জমিটা এখানে আমন ধান করতো এরা, এখন কিন্তু বেশিরভাগ জমি কিন্তু আমন ধান করা আছে, কিন্তু আমন পরবর্তীতে ফসলগুলা আবার পরবর্তী আমন হবে, এই মাঝখানে কোনো ফসল হবে না। আজকে মাঠ দেশের উদ্দেশ্য হলো একটাই যে এখানে আমন ধান কাটার পরে জমি পচিত না রেখে আমি এই ফসলগুলো করতে পারি। আমাদের প্রত্যেকটা ব্লকে আমাদের 20টা কৃষক গ্রুপ আছে, 12টা, ওই 12টা কৃষক গ্রুপে 15 দিন পর আলোচনা করা হয়। এবং শুধু তাই না, আমরা কিভাবে অনাবাদি প্রতি জমি, বিশেষ করে আমন ধান কাটার পরে জমি পচিত পড়ে থাকে, সেটাকে কিভাবে চাষাবাদে আনা যায়, এই জন্য আমরা যে কোনো কৃষক সমাবেশ পাইলেই আমরা সেখানে আলোচনা করি। আপনি আজকে হয়তো দেখছেন, আমরা শুধু তাই না, এই যে সূর্যমুখী আছে এটা কাটার পরে কৃষককে আমরা বলছি যে তারা সেখানে ধইঞ্চা আবাদ করবে, কারণ এটা লবণাক্ত এলাকা, তারা সেখানে আউশ করবে। এবং আউশের প্রণোদন আছে আউশের প্রণোদন আমাদের আছে। আবার ধইঞ্চার বীজ কিছু যদি 5 কেজি বনে, তাহলে সেখানে সবুজ সার হবে, প্রতি শতকে প্রায় 40 থেকে 50 কেজি সবুজ সার যুক্ত হবে। এই বিষয়টা কৃষককে আমরা সবসময় বলতেছি এটা। এবং আপনি বিশ্বাস করবেন না, একসময় এই যে এখানে এই যে দাকব রাস্তার দুই পাশে আমন ধান কাটার পরে শুধু ছিল ফাঁকা জমি, ফাঁকা কিচ্ছু নাই। আজকে দেখেন সেখানে তো সূর্যমুখী হচ্ছে, সেখানে বোরো ধান হচ্ছে, বোরো হচ্ছে, সেখানে শীতকালীন মুগ হচ্ছে। এই যে আমরা আগাচ্ছি এবং বেশ দ্রুত সাথে আমরা আগাচ্ছি বলা যায়। এই দাকব অঞ্চলে আজকে পরিবর্তন, বিনা চাষে রসুন দেখতে পাচ্ছি, বিনা চাষ আলু দেখতে পাচ্ছি। এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা অর্থায়ন করেছেন সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ACAR। আজকে সেই প্রতিষ্ঠানকে আমরা প্রতিনিধি পেয়েছিলাম, ফোকাল পয়েন্ট ডক্টর অপূর্ব কুমার চাকি, যিনি আমার সঙ্গে আছেন। ডক্টর অপূর্ব কুমার চাকি, আপনি কেমন দেখতে পাচ্ছেন আজকে এই ফলাফলটা? আপনার সন্তানদের কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 2016 সাল থেকে আমরা এই অঞ্চলে যে প্রধান সমস্যা হচ্ছে, এখানে একটা দীর্ঘমেয়াদী আমন ধানের চাষ, স্থানীয় যে জাত সেগুলো করা হতো। তা আমরা 2016 সালে যেটা চেষ্টা করলাম যে এখানে কি কি ফসল করা যেতে পারে। এই অঞ্চলের কৃষির ইকোসিস্টেম সম্পূর্ণ আলাদা। এখানে জমিতে পানি থেকে যায় আমন ধান কাটার পরে, জো দেরিতে আসে। এখানকার জমি হচ্ছে হেভি ক্লে টাইপ সয়েল, এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল, আমরা বলি পুয়ার ড্রেনেজ সয়েল। তো আমরা এইগুলো সমস্যাগুলো নিয়ে কাজ শুরু করি। যখন আপনি প্রথম শুরু করেছিলেন সে 2016 সালে, তার থেকে এই যে 2026 সালে এখন সম্প্রসারণ কতটুকু হলো এই সমস্ত প্রযুক্তিগুলো? অত্যন্ত আশাব্যঞ্জক। এবং কৃষকদের সাথে সাথে আমরা যারা এর নেপথ্যে কাজ করছি আমরা অত্যন্ত হ্যাপি, কারণ এই অঞ্চলে কৃষি আসলে পতিত জমি ছাড়া কিছুই দেখা যেত না। এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখন দেখবেন যে মাঠে সূর্যমুখী আছে, আমাদের বিনা চাষে রসুন আছে, বিনা চাষে আলু আছে, এই বিনা চাষে ভুট্টা আছে। এগুলো আসলে এই অঞ্চলের কৃষিকে আসলে ACAR এর পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন তার ফলাফল এখন কেমন? এখানে ACAR অর্থায়ন করছে এবং এর নেপথ্যে আছে অনেকগুলো ইনস্টিটিউট। অস্ট্রেলিয়ার মার্ডক ইউনিভার্সিটি এর সাথে আছে, এর সাথে কাজ করছে CSIRO, যেটা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন। এই একই ধরনের প্রকল্প ইন্ডিয়াতেও হচ্ছে। এখানে ICAR মনিটরিং পদ্ধতি আছে, এগুলো অবশ্যই আমাদের এখানে মনিটরিং পদ্ধতি আছে এবং আমরা আমাদের এক ঝাঁক বিজ্ঞানী এর পেছনে কাজ করছি। তাহলে এই যাবৎকালের ACAR এর অ্যাচিভমেন্টটা কি হলো এই সমস্ত প্রযুক্তিগুলো নিয়ে? এখন যদি আমি বলি অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে এখন অনেকগুলো জমি আমাদের চাষাবাদের আওতায় এসেছে এবং এই অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে অনেক কাজ করছে। আর আবার এদের ভাগ্যকে আরো উন্নয়ন করা কি ভাবছেন আপনারা? সংখ্যা বাড়ানোর ক্ষেত্রগুলো? হ্যাঁ, আমরা চেষ্টা করছি। আমাদের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, যে আমরা সবগুলো প্রযুক্তি এখানে সাকসেসফুল হয়নি। যে প্রযুক্তিগুলো সাকসেসফুল হয়েছে এগুলোর মাধ্যমে আমরা মাঠ দিবস আয়োজন করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, NGO, তাদের মাধ্যমে আমরা এটা ছড়ায় দেওয়ার কাজটি করছি, যাতে আরো বেশি সংখ্যক কৃষকের সাথে সম্পৃক্ত হয়।
সামগ্রিকভাবে আপনাদের অ্যাচিভমেন্ট কি আসলে সব মিলিয়ে? এই অঞ্চলের এক হচ্ছে লবণাক্ততার সমস্যা। আপনি এখন তো অনেক যদি আমন কাটার পরে আসেন, টোটাল মাঠটা দেখবেন একদম পতিত আছে। সেখানে যদি আপনি ছোট্ট একটু খণ্ড বা এক জায়গায় 5 বিঘা বা 1 বিঘা জায়গাও যদি আপনি ফসলের আওতায় এসে যদি আপনি দেখেন, আপনার নিচের কাছেও কিন্তু ভালো লাগবে। যেখানে তো কৃষক আমাকে বললো, এই যে সমীরণ যে কৃষক, সে বললো যে সে এখন 3 থেকে 4টি ফসল করে। এটা কিভাবে সম্ভব হলো? এটাও আমাদের একটা অ্যাচিভমেন্ট। আমি যেটা, কারণ আমনের পরে আমরা তাকে সরিষা দিছিলাম, শর্ট ডিউরেশন আমাদের সরিষা আছে, সেটা হচ্ছে বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 20। সরিষাটা উঠানোর পরে ওকে আমরা খরিপনে মুগ দিয়েছি এবং তিল দিয়েছি। এখন তিল মুগ দেখবেন আমার এই অঞ্চলে ভেজিটেটিভ স্টেজে। এখানে তো আপনার সাথী ফসল দেখলাম। নট অনলি ডিবলিং এ সানফ্লাওয়ার, আবার আমরা এই সানফ্লাওয়ারের 2 সারির মাঝ যেহেতু আমাদের একটু খালি জায়গাটা বেশি থাকে, এই খালি জায়গাটাও আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি। আমরা ওখানে ইন্টারক্রপিং হিসাবে আমরা ওখানে স্পিনাচ, পালন শাক দিয়েছি, আমরা কিছু কিছু জায়গায় লাল শাক দিয়েছি, যে অন্তত পক্ষে সাথী ফসল হিসাবে যাতে কৃষক আর একটা ফসল পেতে পারে। এটাও আমি মনে করি যে আমাদের একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের পরিধিটা এখন কেমন, মানে কেমন ভাবে শুরু করলেন, এখন পরিধি কোন পর্যায়ে অ্যাচিভমেন্ট গুলো? এখন আসলে আমরা 2016 সালে মাত্র 3-4 জন কৃষকরে নিয়ে আসলে এই কাজটা শুরু করি, এই বিনা চাষের এই যে আমাদের যে কাজগুলা। কিন্তু এখন আপনি কয়েকশো কৃষক পাবেন যারা নিজেরাই নিজেদের ভাবে করছে। এগুলো তো আপনাদের স্পেশাল প্রজেক্ট, আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন? অবশ্যই। আমরা সিজনের শুরুতে যখন বীজ আমরা কৃষককে দেই, তখন আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে দেই, অথবা যে কৃষকের যদি ট্রেনিং যদি আমার এই প্রজেক্টে ধরা নাও থাকে, অন্তত পক্ষে ওই কৃষককে তো বুঝাতে হবে যে তোমাকে এই ফসলটা বা এই বীজটা দিলাম, তুমি কিভাবে চাষাবাদটা করবা। যেহেতু এখানে বিনা চাষে, ও তো যে মাটির নমুনা বুঝতে হবে তাকে। এই কথা ঠিক, উপকূলীয় অঞ্চলের এই পরিবর্তন কেবল একটি প্রকল্পের সফলতা বাস্তবায়ন নয়, বরং প্রতিকূল পরিবেশে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের এক উজ্জ্বল উদাহরণ। যেখানে একসময়ে লবণাক্ততা কৃষির প্রধান বাধা ছিল, সেখানে এখন সেই একই মাটি হয়ে উঠছে বহুমুখী ফসলের উৎপাদনের ভিত্তি, যা বাংলাদেশের কৃষির জন্য একটি টেকসই ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে। উপকূলীয় অঞ্চলে এই প্রযুক্তি আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটি আমাদের প্রত্যাশা। উপকূলীয় কৃষি নিয়ে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন আজ পর্যন্ত। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।